আজকে সপ্তাহের মাঝামাঝি বৃহস্পতিবার। তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়ার প্রচলন, কারণ আমরা লক্ষ্মী পুজো যেহেতু ব্রতটা করি, সেহেতু বৃহস্পতিবারে নিরামিষ খাওয়ার প্রচলন আছে। তো সেক্ষেত্রে আমি আজকে কি করব ভেবেই আগের দিন কিছুটা ছানা নিয়ে এসে রেখেছিলাম। তো সেই ছানাটা দেখুন দোকান থেকে নিয়ে এসে বিকেলবেলায় রাখা হয়েছে প্লাস্টিকের মধ্যে। যেহেতু ফ্রিজে রেখেছিলাম সেহেতু কিছুটা জল ওর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। তো সেই জলটা সম্পূর্ণরূপে আমাকে এই ছানা থেকে আলাদা করতে হবে। তার জন্য আমি একটা দেখুন নরম সুতির রুমাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা সুতির কাপড় ব্যবহার করতেই পারেন। তো সেটা সুতি হলেই ভালো হয়, তাতে কি হয় জলটা ভালোভাবে চেপা যায়। তো দেখুন আমি এইভাবে দু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে জলটা যতটা পারছি সম্ভব বের করে দেওয়ার চেষ্টা করছি। ওই ট্রেতে দেখুন কতটা ছানার জল বেরোচ্ছে দেখুন। তো এইভাবে সব জলটা বের করে দেওয়ার চেষ্টাই করবেন। তো এইভাবে জল বের করার পরে আমি একটা শুকনো পাত্র নিয়ে তার মধ্যে ছানাটাকে রাখবো, যে শুকনো ছানাটা হবে সেটাকে রাখবো। রেখে আমি ওটাকে কিভাবে কোপ্তা করছি, কোপ্তার আকার দিচ্ছি সেটাই দেখানোর। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই ছানার কোপ্তাকারি করতে গিয়ে অনেকের কোপ্তাগুলো শক্ত হয়। তো শক্তটা কেন হয় আর নরম নরম কিভাবে করবেন সে কথাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এইভাবে একদম জলটাকে আমি বার করে নিয়েছি, নিয়ে এরকম শুকনো আকার হয়েছে। এবার এটাকে আমি একটা শুকনো পাত্রে রেখে এটাকে কিন্তু ময়দা বা আটা, যেরকম আমরা রুটি পরোটার ময়দা বা আটা মাখি সেইভাবে মাখতে হবে। যতটা মাখবেন ততটা যে যে আকারটাই দিন, গোল বা একটা চ্যাপ্টা আকার, সেটা নিতে কিন্তু সুবিধে হয়। এখানে কিন্তু আমি এখানে কোনো ময়দা বা কোনো কিছুই এখানে এর মধ্যে যুক্ত করব না। তার কারণ হচ্ছে যদি কোনো আটা বা কিছু ময়দা এখানে ইয়ে করা হয়, তাতে কিন্তু এই যে নরম সফট ভাবটা, তুলতুলে ভাবটা থাকে না। তো আমি এখানে দেখুন এইভাবে আটার মতন একটু মেখে নেব। এভাবে এভাবে হাত দিয়ে দিয়ে শুধুই, কিছুই দিইনি এর মধ্যে, না নুন না কিছু, আটা শুধু শুকনো যে ছানাটাকে আমি জল বার করে নিয়েছি, সেই জল বার করার পরে এভাবে হাতে করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি হবে, যেরকম আমাদের আটার ডো হয় সেরকম একটা ডো তৈরি হবে। ডো তৈরি হওয়ার পরে আমি গোল গোল করে একটা আকার দেব। দেখতে অনেকটা রসগোল্লার মতো দেখতে হলেও এটা রসগোল্লা হচ্ছে না, হচ্ছে কোপ্তা। তো এই যে দেখুন অনেকটা সময় ধরে এরকম 10-15 মিনিট আপনারা কিন্তু বাড়িতে এইভাবে মেখে নেবেন। ছানার কোপ্তা কারি আমার বাড়িতে সকলেই ভালোবাসে জানেন। কোজাগরিও খুব ভালো ভাত খায় ছানার কোপ্তা কারি দিয়ে, আবার কোজাগরির বাবাও খুব ভালো খায়, সকলেই প্রায় পছন্দ করে। সেই জন্যই এটা করার আমি মাঝে মাঝে চেষ্টা করি। তো এই যে দেখুন আমি কিন্তু সমানেই এটাকে হাত দিয়ে স্ম্যাশ করছি, মানে মেখে নিচ্ছি। তো একটা ডো আশা করি এবার তৈরি হবে, যে হাত দিয়ে করে দেখছি। এবার ডোগুলোকে আমি গোল 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 করে, আপনারা চাইলে একটু হাতে ঘি বা সর্ষের তেল বা সাদা তেল যেটা খুশি নিতেই পারেন। আমি কিছুই এখানে ব্যবহার করিনি, তবে নিলে ভালো হয়। তো যারা নতুন গৃহিণী, মানে নতুন বিয়ে করে সংসার পেতেছ, তাদের জন্য এটা আমার একটা রেসিপি শেয়ার হলো। তারা এরকম ছানার কোপ্তা কারি করে শ্বশুরবাড়ির লোককে তাক লাগিয়ে দিতেই পারো। তো এই যে দেখো আমি গোল 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 করে করছি। এই যে আমার হাত দিয়ে ভেঙে যাওয়ার এই যে একটুখানি সময় লাগছে, এটা কিন্তু হাতে সর্ষের তেল বা ঘি নিলে পরে এতটা সময় লাগে না। আমি কিছু নিইনি, দেখুন দেখো কি সুন্দর এখানটায় হয়ে গেছে। কোপ্তাগুলো গোল গোল করেছি, অনেকে চ্যাপটা চ্যাপটা হাত দিয়ে করে দিতেই বা করেন, কিন্তু আমি এই আকারটাই দিয়েছি। এবার এখানটায় কিন্তু আমি ঘিটি কিছু দিইনি, নর্মাল সাদা তেল দিয়েছি। সাদা তেলে ভেজেই করব। প্রত্যেক দিন ঘি বা এটা খাওয়া উচিত নয় শরীরের পক্ষে, সেই জন্য সাদা তেলে আমি ছানার কোপ্তাগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। যখন আমি এই ছানার কোপ্তা করার জন্য যে ছানাগুলোকে ভাজবো, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে একদম স্লো, সিম করে দিতে হবে। এবং আস্তে আস্তে দেখুন এগুলো কিন্তু ভালোভাবে ভাজবে। এই যে একটা পিঠ লাল হয়েছে, আর একটা পিঠ লাল হওয়ার জন্য খুন্তি করে আমায় উল্টে দিতে হচ্ছে।
এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন খুব একটা বেশি ভেজে না ভাজা হয়, তাহলে কি হয় ওই নরম তুলতুলে ভাবটা কিন্তু থাকে না, তখন শক্ত হয়ে যায়। যতটাই আমি আলুর সাথে ফোটাই পড়ে সেই নরম ভাবটা কিন্তু থাকে না। তাই অল্প অল্প আছে যে হালকা লালচে ধরেছে 2 পিঠ, তারপরে কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করতে হবে। তো শুধু এর মধ্যে কোনো ময়দা বা কিছু ব্যবহার যেহেতু করি না, এগুলো কিন্তু খুবই নরম হয়। আপনারা হয়তো বাড়িতে করেন অন্যভাবে, এইভাবে একদিন করে দেখবেন, অনেকটা নরম থাকে এবং খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি এর মধ্যে বেশি কিছু মশলা যে অ্যাড করি তাও না, খুব কম মশলাতেই হালকা আলু দিয়ে ঝোল করার চেষ্টা করি, তাতে কিন্তু ভাতটা খেয়েও খুব শান্তি হয়। সবসময় তো রিচ তেল মশলা ভালো লাগে না খেতে, তাই না? তো দেখুন আমার একদিক হয়ে গেছে, আর একটা দিক হলে আমি হালকা আছে এটা হলে তুলে রাখবো পাশে, তারপরে দেখাবো যে কারিটা কিভাবে করছি। এটা এই যে 2 দিক হয়ে গেছে, আমি এবার এগুলোকে দেখুন আস্তে আস্তে তুলে নেব। তাও আমার ওদিকটা বেশ একটু বেশিই লাল হয়ে গেছে, মানে অন্য কাজ করতে গিয়ে এতটা লাল আমি অন্য সময় করি না, তবুও বেশ নরম ছিল, শক্ত হয়ে যায়নি। তো আমি এগুলোকে তুলে নেব। অনেকে এর মধ্যে নুন ময়দা এগুলো ব্যবহার করেন, তাদের কীরকম লাগে জানি না, আমি ওভাবে করে কোনো দিনও খাইনি। আমি সবসময় শুধুই ছানার এগুলো দেখুন একটাও কিন্তু ফাটেনি। এই যে কোপ্তাগুলো করার জন্য যে বড়াগুলো আমি করেছি ছানা, তাতে কিন্তু দেখুন কিছু আমি ব্যবহারও করিনি, শুধুই ছানার গোল গোল করে করেছি, তাতেও কিন্তু এগুলো কোনো ফাটেনি। এটাই বিষয়, সব সময় স্লো ফ্লেমে এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু ছানা একটাও বড়া ফাটবে না। তো এবার এই যে ছানা ভেজে নিয়ে আমার পরে যেটুকু তেল আছে, এই তেলটার মধ্যেই আমি রান্নাটা শেষ করব, আর তেল এখানে দেব না। এখানে দেখুন বড় বড় কাঁচা লঙ্কা 3টে নিলাম, আর 4 টুকরো আদা, আর একটু টমেটো, বেশি না, একটা ছোট সাইজের টমেটো 4 ফালি করে রেখেছি, এটা দেব। দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জিরে, একদম সামান্য, জিরেটা এ কারণেই দেওয়া হয় যে হজম জন্য, শরীরের যে কোনো রান্নায় জিরে ব্যবহার করলে হজম করতে মানে সুবিধে হয়। তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবং মিক্সিতে। এবার যে তেলটাতে আমি ছানাটা ভেজেছিলাম সেই তেলটাতেই আমি ওই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দেওয়ার সময়ও অল্প 5 ফোড়ন দিচ্ছি, 5 ফোড়নটা লাল হলে মশলাটা দেব। এবার এই মশলাটা দেওয়ার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা খুবই কম থাকবে, স্লো থাকবে। তো এই যে নিরামিষের দিন রান্না করতে শুরু করলে শুধুই ভাবতে হয় যে আজকে কি করব, রোজ রোজ একই রকম খাবে না, ডাল পোস্ত এরকম তো হয়ই আমাদের, বা একটা সবজির ঝোল এরকম, কিন্তু ভেবে ভেবে বের করি যে নিত্য নতুন করার চেষ্টা করি, তাতে কি হয় বাচ্চাদের বা বড়দের সকলেরই ওই একঘেয়েমি খাওয়ারের থেকে একটু খাওয়ার রুচিটা আসে আর কি। এই যে দেখুন সাদা তেলটা 5 ফোড়নটা ভেজেছি সাদা তেলের মধ্যে, এবং যে তেলটা ছিল তার মধ্যে এই যে মশলাটা আমি মিক্সিতে করে রেখেছি সে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিতে হবে, এই যে পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে 15 মিনিটের মতন কষতে হবে, সেটা কিন্তু স্লো ফ্লেমে। এবার এইভাবে কষার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন আমি এর মধ্যে টুকরো টুকরো ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু এর মধ্যে দিয়ে জল দিয়ে তখন সেটাকে সেদ্ধ করতে হবে। এটা 15 মিনিটের মতন আমি মশলাটাকে কষেছি। তো এই যে দেখুন তেলটা মশলা থেকে ছেড়ে গেছে, বেশ একটা বুদি বুদি আকার ধরেছে, তার মানেই বুঝে নিতে হবে যে আমার মশলাটা রেডি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন কুসুম কুসুম গরম জল ব্যবহার করব, কখনোই ঠান্ডা জল দেব না। গরম জল রান্নায় সবসময় রান্নার যে টেস্টটা সেটা বাড়িয়ে দেয়, আর ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু সেটা অনেকটা কমে যায় রান্নার। এই যে দেখুন আমি ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে এবার ওই মশলা কষার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিলাম পরিমাণ মতো, উষ্ণ জল, এবং নুন দিলাম অল্প। নুনটা দিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে, এবং আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে একদম ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, সিম করে দিতে হবে।
তো এই আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হয়েছে ততক্ষণ কিন্তু আমরা ছানার কোপ্তাগুলোকে এর মধ্যে দেব না। তো এবার ঢাকা দিয়ে 10-15 মিনিট পরে আমি খুলে দেখতে এলাম যে কতটা সেদ্ধ হয়েছে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছানার কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ছানার কোপ্তা দিয়ে আরও কিন্তু 5 মিনিট থেকে 7 মিনিট স্লো ফ্লেমে বা হাই ফ্লেমে নয়, স্লো ফ্লেমে এগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। কারণ ছানার যে কোপ্তা তার একটা স্বাদ আছে, সেই স্বাদটা এই ঝোলের মধ্যে আলুর মধ্যে সবটা মিশে যাওয়ার জন্য এই 5 থেকে 7 মিনিট ফুটতে দিতে হবে। তো দেখুন এরকম ঝোল ঝোল করেছি, গামাখা করে নিয়ে ঝোলটা দিয়ে ভাত খেতে বেশ সুন্দর লাগে। আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কিভাবে করেন ছানার কোপ্তা কারি সেটাও আমার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার আমি 5-7 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো। এবার দেখি চলুন কোজাগরি ঘরের মধ্যে একা একা কী করছে। ও মা, আমি ঘরে ঢুকেই দেখি কোজাগরি ও তো নাচ শিখতে শুরু করেছে, এই 2 মাস হলো। তাই নাচের যে ম্যাম ওকে নাচ তুলিয়েছে, তাই প্রজাপতি নাচটার ও প্র্যাকটিস করছে একা একাই গান চালিয়ে। দেখুন ভারী সুন্দর নাচছে কিন্তু। হ্যাঁ, তো আমি বললাম, ও মাম্মা তুমি একা একাই এসেছো? হ্যাঁ, তুমি তো রান্না করছো, তাই একা একাই চেষ্টা করছি। তো যাই হোক, মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি দেখুন রান্নাটা চাপিয়ে কিছু বাড়ির যে কাজগুলো পড়ে আছে সেগুলো করে ফেলছি। ইস্ত্রি যেগুলো আমরা আমরা তো চুড়িদার পরি, এটা সুতির চুড়িদার বা কুর্তিগুলোকে কাচার পরে একটু আয়রন না করলে বাইরে পড়ে যাওয়া যায় না। তো সেই আয়রনটা এখানে বসে বসে আমি রান্নার ফাঁকে করে ফেলছি। এখানে দেখুন এটা হচ্ছে আমার সুতির চুড়িদার, কেচে গুটিয়ে গেছে। তো কোজাগরিকে নিয়ে তো প্রায়শই নাচের ক্লাস, স্কুল যেতেই হয় আমাকে, সবসময় শাড়ি পরে যাওয়া হয় না, তাড়াহুড়ো থাকে, তখন এই চুড়িদার কুর্তিগুলো খুব কাজে দেয়। তাই আয়রন করেই আবার চলে এসেছি যে কোপ্তার কারিটা কত দূর হয়ে গেছে। এর মধ্যে দেখুন জলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এটাকে ঢেলে নিয়েছি একটা পাত্রে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আর একটা নিরামিষ রেসিপি এখানে করব, আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পালং শাকের ঝাল। তা পালং শাকের কচি পালং শাকগুলো এরমভাবে কেটে নিয়ে ওর মধ্যে একটা আলু, একটা বেগুন ডুমো করে কেটে নিয়েছি। এটাকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দেব, ঠান্ডা জল অবশ্যই, এখানে গরম জল লাগে না। এখানে পরিমাণ মতন জল দেব, দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ হতে ঢাকা দিয়ে দেবো। এটাকে বড়ি ভাঙা দিয়ে অনেকে করেন, অনেকে বিউলি ডাল ভাজা দিয়েও করেন। আমি কিন্তু এখানে মুগ ডাল ভাজাটা বেশি দিই। তাতে কি হয়, আমার মনে হয় বড়ি বা বিউলি ডালের থেকে মুগ ডাল ভাজা দিয়ে করলেই পালং শাকের যে ঝাল সেটাতে স্বাদটা অনেকটা বেড়ে যায়, খেতে আমার ভালো লাগে। তো এবার দেখুন এর মধ্যে হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে এখানটায় পরিমাণ মতো নুন দেবো। শাকে সবসময় নুনটা একটু কম দেওয়ারই চেষ্টা করতে হয়, কারণ শাকটা একটু মিষ্টি বা এরকমই ভালো লাগে, বেশি নুন চড়া হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো এবার আমি নুন হলুদ জল দিয়ে এটাকে ঢেকে দেব। এবং এই দেখুন 10 মিনিট পরে এসে আমি দেখছি জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং পালং শাকের আলু, বেগুন, পালং শাক সবটাই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার যে একটু জল আছে আমাকে জলটাকে মারতে হবে, সেই জন্য ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি গ্যাসে। ফ্লেমটা বাড়ানোর পরে আমি দেখুন নামিয়েছি, একদম শুকনো হয়ে গেছে। এবং কড়াইয়ে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দেবো, একদমই অল্প সর্ষের তেল, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দুভাগ করে, এবং এর মধ্যে দেব মুগ ডাল। হ্যাঁ, মুগ ডালটা এখানটায় দিয়ে দেবো, সেটা ফোড়ন। আমি কিন্তু ধুইও নি কিছু না, একদম শুকনো সেটাকে ফোড়ন দিলাম তেলের মধ্যে। এবার লাল যখন হয়ে ভেজে এসছে, দেখুন বেশ ওই সাদা ভাবটা নেই, আর লাল হয়ে গেছে, তখন আমি ওই যে সেদ্ধ করা পালং শাকটা বাটিতে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হাই ফ্লেমেই থাকবে গ্যাসটা, তো একটু নাড়াচাড়া করে নেব। ওই ডালটার সাথে পালং শাকটাকে নাড়তে হবে যাতে মিশে যায়, এবং ওই 2-3 সেকেন্ড মতন নাড়াচাড়া করার পরে আমি নামিয়ে নেব। তো আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আর কোজাগরির নাচ, তার সাথে আমার টুকিটাকি ঘরের কাজ সব কিছুই শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, অন্য কোনো গালগপ্প নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।